70,000 প্রতি বছর 70,000 নতুন লাং ক্যান্সার ডায়াগনোসিস হয় ভারতবর্ষে এবং দেখা গেছে প্রত্যেক 1 লক্ষ মানুষের মধ্যে 7 জনের লাং ক্যান্সার হবে। এতটাই ভয়ঙ্কর এবং এতটাই প্রিভ্যালেন্ট হচ্ছে আমাদের এই ভয়ঙ্কর মহামারী যার নাম লাং ক্যান্সার। আজকে আমরা কথা বলবো লাং ক্যান্সারের কিছু ফ্যাক্টস নিয়ে। প্রথমে বলে রাখি লাং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টর কি। আমার বলার অপেক্ষায় রাখে না, সবাই জানে স্মোকিং হচ্ছে লাং ক্যান্সারের সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। দেখা গেছে স্মোকিং এর সংখ্যা, যেটাকে আমরা সায়েন্টিফিক ভাষায় প্যাক ইয়ার্স বলি, প্যাক ইয়ার্স এর একটা ক্যালকুলেশন আছে যে প্রত্যেক দিন কতগুলো সিগারেট একজন খাচ্ছেন এবং কত বছর ধরে খেয়েছেন, সেইটা দিয়ে একটা সিম্পল ফর্মুলা দিয়ে বোঝা যায় প্যাক ইয়ার্স। তো সেই প্যাক ইয়ার্স যত একটা মানুষের বেশি, তার লাং ক্যান্সার হওয়ার প্রবণতা তত বেশি। এবং এছাড়াও আরো কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস হয়, যেমন ধরুন খুব বেশি পলিউটেড অ্যাটমসফিয়ারে কাজ করা, যারা ধরুন এমন কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করেন যেখানে ধুলো পার্টিকুলেট ম্যাটার খুব বেশি, এই ধরনের কিছু রেডিয়েশন এক্সপোজার, রেডিও অ্যাক্টিভ, আগে ধরুন কেউ চেস্টে রেডিওথেরাপি পেয়েছেন অন্য কোনো কারণে, বা ধরুন এমন কোনো জায়গা যেখানে রেডিয়েশন এক্সপোজার খুব বেশি, সেই রকম কিছু সিচুয়েশন। এছাড়াও কিছু খুব রেয়ার মিউটেশন থাকে, যেটা আমি বলবো না খুব কমন, কিন্তু সেগুলোর ক্ষেত্রেও হতে পারে। তো এই সব কারণে লাং ক্যান্সার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবং দেখা গেছে যে লাং ক্যান্সার সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। একটাকে বলে নন স্মল সেল লাং ক্যান্সার, আরেকটাকে বলে স্মল সেল লাং ক্যান্সার। এর মধ্যে বেশি ভয়ঙ্কর হচ্ছে এই স্মল সেল লাং ক্যান্সারটা। তার কারণটা হচ্ছে স্মল সেল লাং ক্যান্সারের চিকিৎসা থাকলেও সেটা সাধারণত অনেক অ্যাডভান্স স্টেজে ধরা পড়ে এবং চিকিৎসা করেও সেটার সাকসেস রেট খুব কম। এবং দেখা গেছে যে যারা খুব হেভি স্মোকার, ধরুন দিনে 1 প্যাকেট 2 প্যাকেট সিগারেট বছরের পর বছর খেয়ে গেছেন, তাদের কিন্তু এই স্মল সেল লাং ক্যান্সার হওয়ার প্রবণতাটা অনেক বেশি। এবারে আসছি নন স্মল সেল লাং ক্যান্সার, যেটা এখনকার দিনে অনেক বেশি কমন স্মল সেলের তুলনায়। কারণ ফরচুনেটলি দেখা গেছে যে ওই রকম হেভি স্মোকিং এর ইনসিডেন্সটা একটু হলেও কমেছে আগের থেকে। এই নন স্মল সেল লাং ক্যান্সার, এটার সঙ্গে স্মোকিং এর রিলেশন আছে, কিন্তু অতটাও স্ট্রং না যতটা স্মল সেলের সঙ্গে আছে। কারণ এটাতে আরো কিছু টুকটাক মিউটেশন, যেগুলো ধরুন আমি নাম বলছি, কনফিউজ হওয়ার দরকার নেই, ধরুন EGFR, ALK, ROS, এরকম কিছু মিউটেশনস আছে, যেই মিউটেশন গুলো শরীরে যদি হয়, কি কারণে হয় কেউ জানে না, কিন্তু যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই নন স্মল সেল লাং ক্যান্সার হওয়ার একটা প্রবণতা থাকে। এবং সব সময় যে নন স্মল সেল লাং ক্যান্সার আছে মানেই যে কোনো একটা মিউটেশন থাকবে, তার কোনো মানে নেই। দেখা গেছে যে আমাদের দেশে এই নন স্মল সেল লাং ক্যান্সারে এই ধরনের ছোটখাটো মিউটেশন হওয়ার সম্ভাবনা রাফলি 30 to 50%। রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা হলো, এবারে আসি সিমটমস। দেখুন, লাং ক্যান্সার প্রথমে একটি ছোট্ট টিউমার হিসেবে শুরু হয় এবং তারপর আস্তে আস্তে সেটা গ্রো করে। এবার খুব ছোট্ট স্টেজে, খুব আর্লি স্টেজে লাং ক্যান্সার ধরা পড়াটা একটু ডিফিকাল্ট। তার কারণটা হচ্ছে লাংটা অনেকটা বড় জায়গা আমাদের শরীর। সেই বড় জায়গাতে কোনো রকম আশেপাশের অর্গ্যানকে ঠেলে সিমটম ক্রিয়েট করার জন্য যতটা সাইজে হওয়া দরকার, সেই সাইজটায় হলে সাধারণত লাং ক্যান্সার অনেকটা স্প্রেড করে গেছে। সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে লাং ক্যান্সারের ডায়াগনোসিসটা অনেক পরে হচ্ছে। কিন্তু কিছু ক্ষেত্রে লাং ক্যান্সার ডেভেলপ করে লাংয়ের আমাদের যেই রাস্তা দিয়ে লাংয়ের মধ্যে হাওয়া যায়, যেগুলোকে আমরা ব্রঙ্কাস, ব্রঙ্কিওলস বলি, তো সেই ব্রঙ্কাসে যদি ক্যান্সার ডেভেলপ করে, যেটা খুবই কমন, সেই ক্ষেত্রে অনেক সময় লাং ক্যান্সারের ইনিশিয়াল সিমটম হিসেবে কাশি, যেটা সারছে না, যেটার সঙ্গে কোনো জ্বর বা সর্দি কাশির কোনো সম্পর্ক নেই, অনেক দিন ধরে কাশি হচ্ছে এবং কাশির সঙ্গে একটু করে থুতুর সঙ্গে রক্তও বেরোচ্ছে, এইটা কিন্তু দেখা গেছে মোস্ট কমন সিমটম অফ লাং ক্যান্সার। এছাড়া আরো কিছু সিমটম আছে, যেমন ধরুন লাং ক্যান্সারে অনেক সময় কি হয়, বুকের চারিদিকে জল জমে এবং সেই জল জমাটা যদি অনেকটা বেশি পরিমাণে হয়, তখন একটা শ্বাসকষ্ট ডেভেলপ করে। সেই শ্বাসকষ্টটা এমন হতে পারে যে ধরুন কোনো একটা পার্টিকুলার দিকে শুলে শ্বাসকষ্ট হচ্ছে, বা চলাফেরা আপনি নর্মালি যতটা চলাফেরা করতে পারতেন এখন সেটা পারছেন না, করতে গেলে হাঁপিয়ে উঠছেন, বুকের একটা দিকে একটা ভার বা একটা লো গ্রেড ব্যথা ফিল করছেন, এই সিমটম। তার সঙ্গে আরো কিছু সিমটম, যেমন ধরুন খিদে কমে যাচ্ছে, বা ওজন কমে যাচ্ছে, এই সিমটমস গুলো যদি থাকে, সেক্ষেত্রে আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারি পরামর্শ নেওয়া দরকার। এছাড়া
যদি লাং ক্যান্সার খুব বেশি স্প্রেড করে যায়, ধরুন অন্যান্য অর্গানে চলে গেছে, ধরুন লিভারে চলে গেছে বা হাড়ে কোথাও চলে গেছে বা ব্রেনে চলে গেছে, তখন সেই জায়গার সিমটমস নিয়েও কিন্তু অনেক সময় পেশেন্ট আসতে পারে। ধরুন কারুর লাং ক্যান্সার ব্রেনে চলে গেছে, তার থেকে একটা হেডেক হচ্ছে, বারবার বমি হচ্ছে, বা কারুর একটা ধরুন খিঁচুনি, যেটা সিজার বলি আমরা, সেটা একটা সিজারের একটা এপিসোড নিয়ে ধরা পড়লেন, বা ধরুন কারুর লিভারে চলে গেছে, লিভারে ক্যান্সার ডিপোজিট হওয়ার জন্য লিভারটা যে সাইজে বড় হয়, সেটার জন্য যে এক্সপ্যানশনটা হয়, সেইটা বাবদ পেটের মধ্যে একটা ব্যথা অনুভব করতে পারে। অনেক সময় যাদের হাড়ে ছড়িয়ে গেছে ক্যান্সার, তাদের একটা কনস্ট্যান্ট ন্যাগিং পেইন কোনো একটা পার্টিকুলার, সাধারণত শিরদাঁড়ায় সবচেয়ে কমনলি ক্যান্সার স্প্রেড করে, সেই শিরদাঁড়ায় কোনো একটা জায়গায় কনস্ট্যান্ট একটা ন্যাগিং পেইন, যেটা ব্যথার ওষুধ খেয়েও যাচ্ছে না, তার সঙ্গে কাশি হচ্ছে, তার সঙ্গে ওয়েট লস হচ্ছে। এই কম্বিনেশন অফ সিমটমস যদি কারোর থাকে, আমার মতে যত তাড়াতাড়ি সম্ভব তার ডাক্তারি পরামর্শ নেওয়া উচিত, কারণ এরকম হতেই পারে যে এগুলো লাং ক্যান্সারের সিমটম। এবারে আসি, যখন আমরা একটা পেশেন্টের এই ধরনের সিমটম হচ্ছে, তখন তিনি যখন ডাক্তারের কাছে যান, সাধারণত মোস্ট কমনলি আমরা একটা চেস্ট এক্সরে করাই। চেস্ট এক্সরেতে অনেক সময় লাং ক্যান্সার হয়েছে কিনা সেটা বোঝা যায়, কারণ চেস্ট এক্সরেতে ধরুন একটা প্যাচ আছে বা একদিকে পুরোটা সাদা হয়ে গেছে জল জমার জন্য, তো এইগুলো আমাদের একটা ইন্ডিকেশন দেয় যে ভেতরে লাং ক্যান্সার থাকার সম্ভাবনা আছে। লাং ক্যান্সারের স্টেজ ডায়াগনোস করার জন্য এবং কি ধরনের ক্যান্সার সেটা ডায়াগনোস করার জন্য দুটো জিনিস আমাদের কাছে খুব জরুরি। একটা হচ্ছে সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান। সিটি স্ক্যান বা পেট সিটি স্ক্যান থেকে আমরা জানতে পারি যে জিনিসটা শুধু লাংসেই আছে, নাকি লাংস থেকে তার আশেপাশের, মানে দুটো লাংসের মাঝখানে যে লিম্ফ নোডগুলো থাকে সেইখানে ছড়িয়েছে, নাকি পাশে লাংসের পাশে জল জমেছে, নাকি অন্যান্য অর্গানে ছড়িয়েছে। এই আইডিয়াটা আমরা পাই সিটি স্ক্যান বা পেট স্ক্যান থেকে। সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, সেটা হচ্ছে বায়োপসি। এবার লাং ক্যান্সারের বায়োপসি দুরকম ভাবে করা যায়। যাদের ক্যান্সারটা একটু সেন্ট্রালি লোকেটেড, মানে লাংসের তো বাইরের দিক আছে, ভেতরের দিক আছে, তো যাদের ক্যান্সারটা খুব সেন্ট্রালি লোকেটেড স্ক্যানে দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা যেই রুটে বায়োপসি করি সেটা হচ্ছে ব্রঙ্কোস্কোপি করে। একটি ছোট্ট ক্যামেরা ঢোকানো হয়, সেই ক্যামেরার মাধ্যমে ওই ব্রঙ্কাসে গিয়ে দেখা হয় কোনখানটায় লাং ক্যান্সারটি আছে, সেখান থেকে একটি টিস্যু নিয়ে বায়োপসি করা হয়। আর যাদের লাং ক্যান্সার একটু বাইরের দিকে সিচুয়েটেড, লাংসের পেরিফেরি যাকে আমরা বলি, সেই বাইরের দিকটাতে সিচুয়েটেড, তাদের এই পদ্ধতিতে অত ভেতর অব্দি যাওয়াটা মুশকিল হয়। সেই জন্য তখন আমাদের বাইরে থেকে সিটি স্ক্যানে দেখে বায়োপসি করে ডায়াগনোস করতে হয়। বায়োপসি কিন্তু লাং ক্যান্সারের ক্ষেত্রে খুব জরুরি। তার কারণটা বলছি, কারণ লাং ক্যান্সার, যেটা আমি একটু আগেই বললাম, যে লাং ক্যান্সারে অনেক রকম মিউটেশন হয়। 30 to 50% লাং ক্যান্সার হ্যাভ সাম ফর্ম অফ মিউটেশন, এবং এর মধ্যে অনেকগুলো মিউটেশনের বাবদ আমাদের কাছে খুব সাকসেসফুল চিকিৎসা আছে। কাজেই সেই মিউটেশনগুলো জানাটা খুব জরুরি, এবং সেই মিউটেশনগুলো তখনই জানা যায় যখন আমরা একটা ভালোভাবে বায়োপসি স্যাম্পল পাই। তাহলে কি হলো, প্রথমে একজন পেশেন্ট এলেন সিমটম নিয়ে, আমরা যা রেসপেক্টিভ টেস্ট করার সেটা দিয়ে আমরা স্টেজটা বুঝলাম সিটি স্ক্যান বা পেট স্ক্যানে, এবং আমরা বায়োপসি করে বুঝলাম যে এটা লাং ক্যান্সার, এবং তাতে ফার্দার মলিকুলার টেস্ট যা অনকোলজিস্ট যেরকম অ্যাডভাইস করবেন সেই অনুযায়ী সেগুলো করলাম। এবারে আসি চিকিৎসা। লাং ক্যান্সার আর্লি স্টেজ, যেটা স্টেজ 1 বা স্টেজ 2, যেখানে ক্যান্সারটা লাং থেকে খুব বেশি দূরে ছড়ায়নি, সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত দেখা গেছে সার্জারিটা খুব ইম্পর্টেন্ট। এবার সব ক্ষেত্রে সার্জারি করা যাবে তার কোনো মানে নেই, কারণ কিছু কিছু ক্ষেত্রে লাং ক্যান্সারটা, মানে ক্যান্সারের যে মাসটা, সেই মাসটা এমন একটি জায়গাতে লোকেটেড থাকে যে সেখানে সার্জারি করে পুরো জিনিসটা বার করা সম্ভব হয় না। তখন আমাদের অন্যান্য পদ্ধতি, মানে রেডিওথেরাপি, এগুলোর কথা ভাবতে হয়। কিন্তু সাধারণত দেখা গেছে স্টেজ 1, স্টেজ 2 ক্ষেত্রে এবং কিছু কিছু স্টেজ 3 ক্ষেত্রেও লাংয়ের সার্জারি করে জিনিসটাকে অনেক ক্ষেত্রেই কিন্তু কিওর করা গেছে। এখন অনেক নতুন ট্রিটমেন্ট আমাদের কাছে এসে গেছে, যাকে বলে পেরি অপারেটিভ থেরাপি, মানে যে কোনো ক্যান্সারের আগে কিছু ট্রিটমেন্ট দিয়ে সেটার সাইজ ছোট করে তারপর সার্জারি করার আমাদের কাছে এখন অনেক অপশন এসে গেছে। আপনারা শুনে থাকবেন ইমিউনোথেরাপি একটি নতুন টেকনোলজি, অনেকদিন ধরেই এসে গেছে, নতুন আর নেই সত্যি কথা বলতে কি। তো এরকম অনেক ক্লিনিক্যাল স্টাডি আছে যেখানে
এটা প্রুভড হয়ে গেছে যে যাদের আর্লি স্টেজ লাং ক্যান্সার তাদের ক্ষেত্রে যদি আমরা সার্জারির আগে কিছু সাইকেল কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি কম্বিনেশন দিই, তাদের ক্ষেত্রে কিন্তু লাং ক্যান্সারের সাইজটা অনেকটাই কমে যাচ্ছে। এবং এই প্রথমেই সার্জারি করার তুলনায় আমরা যদি এই রাস্তায় এগোই, তাতে লং টার্ম যেই ক্যান্সারটা যে ফিরে আসার সম্ভাবনা, সেই ফিরে আসার সম্ভাবনাটা অনেকটা কমছে। তো আমরা এখন অব্দি কি শিখলাম, যে যদি আজকে আর্লি স্টেজ লাং ক্যান্সার থাকে, স্টেজ 1, স্টেজ 2 বা কিছু কিছু ক্ষেত্রে স্টেজ 3, আইদার প্রথমে সার্জারি করা দরকার, বা একটু বড় সাইজের হলে সেক্ষেত্রে আগে কেমো এবং ইমিউনোথেরাপি দিয়ে তারপর সার্জারি করাটা ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। এবারে আসছি, ধরুন কারুর খুব অ্যাডভান্সড স্টেজ 3, মানে একদিকে লাং এবং উল্টো দিকে লিম্ফ নোডে ছড়িয়ে গেছে, বা এতটাই বড় লাং ক্যান্সারের মাসটা যে সার্জারি করা সম্ভব নয়, বা অনেক সময় কি হয়, যেহেতু এই ধরনের পেশেন্ট খুব হেভি স্মোকার হন, তাদের লাংয়ের ক্যাপাসিটি এতটাই খারাপ থাকে যে লাং ক্যান্সার সার্জারিটা তো একটা বড়সড় সার্জারি, মেজর সার্জারি যাকে বলে, এই মেজর সার্জারি নেওয়ার ক্ষমতা থাকে না। সেই ক্ষেত্রে আমাদের রেডিয়েশন থেরাপির মাধ্যমে জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হয়। রেডিয়েশন থেরাপি কি না, যেই জায়গাটায় লাং ক্যান্সারটা আছে, যিনি রেডিওথেরাপি ডাক্তারবাবু, তিনি এমনভাবে রেডিয়েশনটা প্ল্যান করবেন যাতে বাইরে থেকে রেডিয়েশন দিয়ে ঠিক সেই জায়গাটায় ক্যান্সার সেলগুলোকে মারা যায়। সাধারণত এই রেডিয়েশন থেরাপির সঙ্গে একটি কেমোথেরাপিও চলে, যাতে এই রেডিয়েশনের যে এফেক্টটা, সেই এফেক্টটাকে আরো অগমেন্ট বা আরো ইনক্রিজ করা যায়। এবং এখন আরো অনেক ক্লিনিক্যাল রিসার্চ বেরিয়েছে, যাতে এই ইনিশিয়াল রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দেওয়ার পরে যাদের ক্যান্সারটা সাইজে অনেকটা কমে গেছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যদি মেইনটেনেন্স হিসেবে ইমিউনোথেরাপি দিই, তাতেও কিন্তু সেরে ওঠার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। এবারে আসি অ্যাডভান্সড লাং ক্যান্সার, মানে যেখানে জিনিসটা শুধু লাংস বা লাংসের আশেপাশে লিম্ফ নোডে নেই, যেটা লাংস থেকে ছড়িয়ে অন্যান্য জায়গায় চলে গেছে, ধরুন ব্রেনে চলে গেছে, বা লিভারে চলে গেছে, বা আমাদের হাড়ে চলে গেছে। প্রথমেই বলে রাখি যে যদি সেটা স্টেজ 4 হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কিওর হওয়ার সম্ভাবনা অলমোস্ট নেই বললেই চলে। খুব রেয়ার ক্ষেত্রে, যেখানে ধরুন একটা বা দুটো এদিক ওদিক মেটাস্টেসিস আছে, সেই ব্যাপারটা আলাদা, সেই ডিসকাশনে আমি যাচ্ছি না। কিন্তু সাধারণত দেখা গেছে যে স্টেজ 4 লাং ক্যান্সার কিন্তু কিওরেবল নয়। কিন্তু তাতে হতাশ হওয়ার কিছু নেই। তার কারণটা হচ্ছে এই যে একটু আগে বললাম, যে 30 to 50% ক্ষেত্রে কিছু মিউটেশন থাকে, এবং সেই মিউটেশন বাবদ আমাদের কাছে খুব ভালো টার্গেটেড থেরাপিজ আসে, যেগুলো সবই আমাদের দেশে অ্যাভেলেবল, এবং সেগুলো অনেক ক্ষেত্রেই যে খুব বেশি খরচা সাপেক্ষ সেরকমও নয়। আবার অ্যাট দ্য সেম টাইম এটাও দেখা গেছে যে ইমিউনোথেরাপি দিয়ে, ইমিউনোথেরাপি বা শুধু ইমিউনোথেরাপি বা ইমিউনোথেরাপির সঙ্গে কেমোথেরাপি অ্যাড করে এই স্টেজ 4 লাং ক্যান্সার পেশেন্টদের লাইফ স্প্যান অনেকটাই বাড়ানো গেছে। আগেকার দিনে যেটা ছিল যে স্টেজ 4 লাং ক্যান্সারের পেশেন্ট 6 মাস, 8 মাস, 1 বছরের বেশি বাঁচতেন না। কিন্তু এখন এই অ্যাডভান্সমেন্টস অফ থেরাপি হওয়ার পর যেটা হয়েছে, যে অ্যাভারেজ সার্ভাইভাল স্টেজ 4 লাং ক্যান্সারে সেটা বেড়ে হয়ে গেছে 2 থেকে 2.5 বছর। যাদের খুব ভালো রেসপন্ড করছে তাদের তার থেকেও বেশি হতে পারে। ইনফ্যাক্ট কিছু কিছু মিউটেশন দেখা গেছে, যেগুলোর প্রতি যে টার্গেটেড থেরাপি আমি একটু আগে বলছিলাম, সেই মিউটেশনগুলো যদি থাকে বা সেই টার্গেটেড থেরাপি যদি কার্যকরী হয় সেই পার্টিকুলার পেশেন্টের, তাদের ক্ষেত্রে কিন্তু 5-6 বছর পর্যন্ত বেঁচে থাকা সম্ভব। এরকম লিটারেচারেও পাবলিশড আছে, এবং আমাদের কাছে লাইভ পেশেন্ট এক্সাম্পল এরকম আছেন যারা অনেক দিন ধরে ভালো আছেন, আইদার ইমিউনোথেরাপি করে বা টার্গেটেড থেরাপি করে। তো আমার বলার উদ্দেশ্য এটাই যে লাং ক্যান্সার একটা কঠিন রোগ, কিন্তু এটা ট্রিটমেন্ট আছে। আর্লি স্টেজে যদি ধরা পড়ে, এটাকে অনেক ক্ষেত্রেই কিওর করা সম্ভব। লেট স্টেজে ধরা পড়লে কিওর যদি নাও করা যায়, তবুও আমরা পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ এবং ডিউরেশন অফ সার্ভাইভাল যথেষ্ট পরিমাণে বাড়াতে সক্ষম হয়েছি উইথ লেটেস্ট রিসার্চ। এবং দেখা গেছে যে পরিমাণ রিসার্চ লাং ক্যান্সারের ফিল্ডে হচ্ছে, তাতে আগামী 10-15 বছরে এই সংখ্যাটা অলমোস্ট ডাবলও হয়ে যেতে পারে। নোবডি নোজ দ্য ফিউচার। লাস্ট যে সেকশনটায় আমি আসতে চাই, সেটা হচ্ছে ক্যান্সারের স্ক্রিনিং। এবার স্ক্রিনিং এর ব্যাপারটা আমাদের কাছে অতটা অ্যাট্রাকটিভ হয় না যতটা ট্রিটমেন্ট, কিন্তু এটা খুবই আনফর্চুনেট, কারণ স্ক্রিনিং করে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেই
আর্লি স্টেজ, মানে যেখানে জিনিসটা কিউরেবল আছে, সেই জায়গায় কিন্তু আমরা ক্যান্সারটাকে ধরতে পারি। সার্জারি করে, যদি দরকার পড়ে ইমিউনোথেরাপি, কেমোথেরাপি যা যা দরকার সেগুলো করে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই আর্লি স্টেজে অলমোস্ট 70-80% ক্ষেত্রে পেশেন্টটিকে একদম সারিয়ে তুলতে পারি। কাজেই আমরা স্ক্রিনিং করে ক্যান্সার হওয়াটা হয়তো আটকাতে পারবো না, কিন্তু স্ক্রিনিং করে আমরা ক্যান্সারটাকে এমন একটা জায়গায়, এমন একটা স্টেজে ধরতে পারবো যেই স্টেজে আমরা উই ক্যান ওভারকাম দ্য ক্যান্সার। তো আমার সাজেশন আপনাদের সবাইকে এটাই হবে যে প্রত্যেক মানুষ যারা খুব হেভি স্মোক করেন, যাদের স্মোকিং রেটটা খুবই হাই এবং অনেক দিন ধরে করছেন, তারা লাং ক্যান্সার স্ক্রিনিং নিয়ে একটু পড়াশোনা করুন, নিজেরাই পড়াশোনা করুন এবং লাং ক্যান্সার স্ক্রিনিং নিয়ে ভাবুন, পজিটিভলি ভাবুন এবং সেটা করুন, যাতে আমরা আর্লি স্টেজে আপনার ক্যান্সারটা ধরতে পারি। নমস্কার, আমি ডক্টর জয়দীপ ঘোষ, সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল। ক্যান্সার নিয়ে এরকম আরও যদি অ্যাওয়ারনেস ভিডিওস আপনারা চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক বাটন টিপুন এবং বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে শেয়ার করুন। সুস্থ থাকুন। ধন্যবাদ।